হাসিনার সংবাদ সম্মেলন ইস্যুতে দিল্লির ভূমিকায় ক্ষুব্ধ ঢাকা। ভারতের ডাবল গেম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কবার্তা। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি জানা যাবে 20 অগস্ট। ইসির তফসিল ঘোষণা, বসছে সংসদের বিশেষ অধিবেশন। সেপ্টেম্বরের শুরুতে দেশজুড়ে বিরোধী দলের লং মার্চ। 5 মাসে ব্যর্থ সরকার, অভিযোগ 11 দলের নেতাদের। শেয়ার কেলেঙ্কারি মামলার আসামি হচ্ছেন সাকিব। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগকে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। লটারির মাধ্যমেই প্রথম শ্রেণীতে ভর্তি, পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার, শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। যদি দূরে যাই চলে তবু মনে রেখো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস, দেশ জুড়ে নানা আয়োজনে শ্রদ্ধায় স্মরণ। আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি ইশরাত জাহান এবং রহমান রাশেদ। জুলাই হত্যায় দণ্ডিত শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ বাংলাদেশ। ঢাকার সতর্ক বার্তা উপেক্ষা করে ভারতের এমন আচরণকে ডাবল গেম বলছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তারা মনে করছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার প্ররোচনা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। দিল্লিতে সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব এফসিসির আয়োজনে সাজাপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা সংবাদ সম্মেলন, যেখানে জুলাই অভ্যুত্থানে নিজেদের অপরাধ আর গণহত্যা পাশ কাটিয়ে উল্টো বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টায় মরিয়া ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। বাংলাদেশের হুঁশিয়ারির পরও দণ্ডিত আসামিকে এমন সুযোগ দেয় দিল্লির উপর ক্ষুব্ধ ঢাকা। সাফ জানিয়ে দিয়েছে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পরনির্ভরশীল রাষ্ট্র থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এই দেশ আর কখনোই অনুগত রাষ্ট্র হবে না। বিশ্লেষকদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ট্রাম্প কার্ড হিসেবে জিইয়ে রাখার পাশাপাশি বিএনপির সাথে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার এই দ্বিমুখী নীতি মূলত দিল্লির সুদূরপ্রসারী চাল। আমার বিবেচনায় ভারত একটা ডাবল গেম খেলছে বিএনপি সরকারের সঙ্গে। তারা একদিকে বলছে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, অন্যদিকে তারা শেখ হাসিনাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছে। ডাবল গেমের আরেকটা উদাহরণ দেখেন, ভারত বলছে যে এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই এই অনুষ্ঠানের সঙ্গে। আমি মনে করিয়ে দিতে চাই 2018 সালে খালেদা জিয়ার একজন আইনজীবী নিয়োগ করা হয়েছিল ব্রিটেন থেকে, যিনি ব্রিটেনের লর্ড সভার সদস্য লর্ড কার্লাইল। ওনাকে বাংলাদেশ সরকার তখন ভিসা দেয়নি, উনি বাংলাদেশে আসতে পারেননি। উনি চেয়েছিলেন দিল্লিতে গিয়ে সেখানে উনি একটা প্রেস কনফারেন্স করবেন, কিন্তু লর্ড কার্লাইলের ভিসা থাকা সত্ত্বেও ভারত সরকার তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে তার ভিসা বাতিল করে। তার মানে হচ্ছে ভারত যদি না চায়, কেউ তার ভূমিতে বসে সেখানে এই ধরনের প্রেস কনফারেন্স করতে পারবে না। একদিকে আমন্ত্রণ জানানো হচ্ছে, আরেকদিকে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন। সেটা তো তাদের ওখানেই আছেন, তাদের সহযোগিতা বা তাদের সমর্থন ছাড়া তো এটা সম্ভব নয়। তো কাজে দুটো মেসেজই আসছে। বাংলাদেশ যেভাবে ভারতের সাথে সম্পর্ক সম্মানজনক, মর্যাদাপূর্ণ এবং সমতাভিত্তিক সম্পর্ক চায়, সেই জায়গাতেই তাদেরকে এখন বোধহয় চিন্তা করার সুযোগটা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার প্ররোচনা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও স্থিতিশীলতাকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলতে চাইছে দিল্লি। কোনো বাইরের দেশই অন্য দেশে রাজনৈতিক শক্তিকে প্রতিষ্ঠিত করতে পারে না, এটা হয় না। তো কাজেই এটা অর্গ্যানিক একটা প্রসেস। তো কাজে বাংলাদেশের মানুষ যদি ধারণ করে তাহলে সেটা থাকবে, বাংলাদেশের মানুষ যদি ধারণ না করে সেটা বাইরের শক্তি দিয়ে এটাকে ধারণ করানো যাবে না। দিল্লি আসলে বর্তমান সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, আবার আওয়ামী লীগের সাথে তার যে একটা সম্পর্ক আছে সেটাকে অব্যাহত রাখতে চায়। সেদিক থেকে আমার মনে হয় যে ভবিষ্যতে বাংলাদেশ এবং দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার যে একটা আলাপ আলোচনা হচ্ছিল, এটা আরো জটিল হবে এবং এটা আরো খানিকটা
চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে যাবে। কারণ আমার মনে হয় না যে এটাই শেখ হাসিনার শেষ পাবলিকলি আসা। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক মেরুকরণ রয়েছে তা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে ভারত। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ভারতকে এখনই সিদ্ধান্ত নিতে হবে ফ্যাসিবাদের সাথে থাকবে নাকি বাংলাদেশের জনগণের সাথে থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এই মুহূর্তে ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করে দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া ব্রিক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা সেটা তাঁর শিডিউলের উপরে নির্ভর করবে বলেও জানিয়েছেন তিনি। একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে এই ধরনের কথা বলে এবং ভারত সরকার সেটা অ্যালাউ করে, তখন অবশ্যই বাংলাদেশি এবং বাংলাদেশের মানুষের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি হয় যে আমাদের ভবিষ্যতে আমাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে রাজনীতি করার সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অপমান বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি অভিযোগ করেন ভারতের এমন উদ্যোগ দুই দেশের আস্থার অবমাননা। তাকে ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্ট, এটা সম্পূর্ণর উপর এটি একটি হস্তক্ষেপ বলে আমরা মনে করি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। কে হচ্ছেন 23তম রাষ্ট্রপতি? ভোট 20 আগস্ট। 13ই আগস্ট মনোনয়ন দাখিল, 16 তারিখ যাচাই বাছাই আর 18ই আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ফলে নির্ধারিত সময়ের অনেক আগেই বসতে যাচ্ছে আগামী সংসদ অধিবেশন। এদিকে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলছেন রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। সংবিধান অনুযায়ী জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন দেশের রাষ্ট্রপতি, আর এ নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর এই দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচিত করতে হবে দেশের 23তম রাষ্ট্রপতি। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে ভোট হবে 20 আগস্ট। নির্বাচনকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16ই আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18ই আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। উত্তর দেই না আপনাদের। এখন ভোট গ্রহণের বিভিন্ন প্রশাসনিক কাজ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। আমরা ভোটার তালিকা পেয়েছি, ভোটার তালিকা এবং শিডিউলটা আমরা রেডি করে আপনাদের শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব। গেল 15 জুলাই শেষ হয় বাজেট অধিবেশন। একটি অধিবেশন শেষ হবার পরবর্তী 60 দিনের মধ্যে সংসদের আরেকটি অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। ফলে নির্ধারিত সময়ের অনেক আগেই বসতে যাচ্ছে আগামী সংসদ অধিবেশন, যেখানে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকট, আইন শৃঙ্খলার অবনতি এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশ জুড়ে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে 11 দল। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ দিয়ে শুরু হবে কর্মসূচি। রাজধানীতে এক সমাবেশে জোটের নেতারা বললেন যে সরকার 5 মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে 11 দলীয় ঐক্যের প্রতিবাদ কর্মসূচি।
রাজধানীর পল্টনে মুক্তাঙ্গনে সমাবেশে নেতারা অভিযোগ করেন দেশের মানুষ নানা সংকটে দিশেহারা। বলেন দ্রুত এসব সমাধান না হলে জনগণ সরকারকে উপযুক্ত জবাব দেবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেই দিশেহারা বাংলাদেশ, তেল বিদ্যুৎ গ্যাসের অভাবে যেই দিশেহারা বাংলাদেশ, বিএনপি সরকার তেল গ্যাসের জ্বালানির এই অংশ নিজস্ব বলয়ের ভিতর থেকে নিয়ন্ত্রণ করে, মালিকানা নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে আর একটা জ্বালানি ঝুঁকিতে ফেলছে। কর্মসূচিতে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন সরকার গত 5 মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অভিযোগ করেন যারা গণভোটের রায় মানে না তারা জনগণের অধিকারও পূরণ করতে পারবে না। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দেন নতুন কর্মসূচির। জানান আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ শুরু হবে। এরপর রংপুর, সিলেট ও খুলনা হয়ে আগামী 14 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। 19 সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছবো ইনশাআল্লাহ। 10 অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর, কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় ফিরব। 1 লং মার্চ। 24 অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে। সমাবেশ শেষে সচিবালয়ের সামনে অবস্থান নেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা, কিন্তু পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। আবির হোসেন, চ্যানেল 24। শেয়ার কেলেঙ্কারি মামলার আসামি হচ্ছেন সাকিব আল হাসান। তদন্ত শেষ করেছে দুদক। যে কোনো দিন আদালতে দাখিল করা হবে চার্জশিট। আর সেতুর টোল আদায়ের নামে শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে 309 কোটি টাকা আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 16 বছরের শাসনামলের দুর্নীতির ফিরিস্তি জমা পড়েছে দুদকে। এসব নিয়ে কাজ করছে সংস্থাটির একাধিক টিম। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের অর্থ আত্মসাৎ মামলার নথিপত্র তলব করে সড়ক বিভাগের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। মামলায় বলা হয় টোল আদায়ের নামে 309 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আমির হোসেন আমু সহ 17 জনকে আসামি করা হয়েছে। টোল আদায়ের নামে পরিষদ যোগসাজশ অর্থ আত্মসাতের একটা অভিযোগ ছিল। সেই অভিযোগে মামলা হয়েছিল গত বছর। সেই মামলার তদন্ত চলছে। এই মামলায় সম্ভবত 17 জন আসামি ছিলেন। এদিকে ক্রিকেটার ও মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজির মাধ্যমে 256 কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত শেষ। নতুন কমিশন এলে অনুমোদন সাপেক্ষে আদালতে চার্জশিট দাখিল করা হবে। শেয়ার বাজার কারসাজি এবং অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব সহ মোট 15 জনের বিরুদ্ধে 256 কোটি টাকা আত্মসাতের একটি মামলা হয়েছিল দুদকে। দুদক এই মামলায় তদন্ত করছে। তদন্ত শেষে আমরা আশা করছি তদন্ত কর্মকর্তা খুব শীঘ্রই চার্জশিট দাখিল করবে। এছাড়া সাকিবের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। 2027 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য কোনো রকম পরীক্ষা হবে না, লটারির মাধ্যমে চলবে ভর্তি কার্যক্রম। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অন্যান্য সকল শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। বিবৃতিতে জানানো হয়েছে এই বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষায় ফল প্রকাশ করা হবে আগামী 10 আগস্ট। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম মহাপ্রয়াণ দিবস। আর এই দিনটিতে দেশ জুড়ে নানা আয়োজনে বিশ্বকবিকে শ্রদ্ধায় স্মরণ করল বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন। 22 শ্রাবণ বাঙালির শোক ও শ্রদ্ধার দিন। 1941 সালের এই দিনে পৃথিবী ছেড়ে চলে যান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তার সৃজনশীলতা, দর্শন ও মানবতাবাদ আজও সমানভাবে আলো দেয় বাংলা ভাষা ও সংস্কৃতিকে। আলো
কবিতা, গান, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় রয়েছে কবিগুরুর অসামান্য অবদান। গীতাঞ্জলি এ জনপদে এনে দেয় সাহিত্যের নোবেল পুরস্কার। বিশ্বের দরবারে বাংলা ভাষা ও সাহিত্য পায় নতুন মর্যাদা। নাট্যচর্চাতেও রবীন্দ্রনাথ ছিলেন অনন্য। রক্তকরবী, ডাকঘর, রাজা কিংবা বিসর্জন, তার নাটক শুধু মঞ্চ নাটক নয়, মানবতা, স্বাধীনতা ও সমাজ ভাবনার গভীর বার্তা বহন করে। আজও দেশের নাট্যাঙ্গনে নিয়মিত মঞ্চস্থ হয় তার অমর সব সৃষ্টি। সঙ্গীতে তার অবদানও ছিল অনন্য। 2000-এরও বেশি গানের স্রষ্টা রবীন্দ্রনাথ। তার রচিত আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আর জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত, যা তার সৃষ্টির বিশ্বজনীন আবেদনকেই চিত্রিত করে। সাহিত্য ও সঙ্গীতের পাশাপাশি জীবনের শেষ পর্বে চিত্রকলায়ও রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। শিক্ষা ও সংস্কৃতির বিকাশে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী, যেখানে মানবিক ও মুক্ত চিন্তার শিক্ষাদর্শ আজও অনুসৃত হচ্ছে। সময়ের পরিক্রমায় রবীন্দ্রনাথ ঠাকুর আর শুধু একজন কবির নাম নন, তিনি বাংলা সংস্কৃতির এক চিরন্তন প্রেরণা। তার সৃষ্টি, চিন্তা ও মানবতার বাণী প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে আলোর পথ। তাই প্রতি বছর 22 শ্রাবণ এলেই বিশ্বকবিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে গোটা বাংলা। অমাবস্যার তারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।